নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি হলুদ গাঁদার বনের পরবর্তী পর্ব নিয়ে। 5টা নাগাদ হাসপাতাল থেকে বেরোচ্ছিল কবিতা। হঠাৎ একটা ইমার্জেন্সি কেস এসে গেল। অ্যাক্সিডেন্ট কেস। ঝালুয়া থেকে 5 কিলোমিটার দূরে ন্যাশনাল হাইওয়েতে ঘটেছে দুর্ঘটনাটা। মোটরসাইকেলে এক দম্পতি যাচ্ছিল, কোত্থেকে এক লরি এসে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিয়েছে দুজনকে। ছেলেটার অবস্থা বেশ খারাপ, স্কাল ইনজুরি হয়েছে, বাঁচবে কিনা বোঝা যাচ্ছে না। মেয়েটার তেমন সাংঘাতিক কিছুই হয়নি, কবজির হাড় ভেঙেছে, কোমরেও চোট খেয়েছে জোর। কবিতা সাধারণত ইমার্জেন্সি ডিউটি করে না, করতে ভালোও বাসে না, আজ বাধ্য হয়েছে। কোয়ার্টারে ফেরার জন্য বেরিয়েই পড়েছিল। ডক্টর ঘোষ হঠাৎ পাকড়াও করে নিলেন। কবিতা, ইমার্জেন্সিতে কিছুক্ষণ থেকে যাও, আজ সুষমা ওখানে একা পড়ে গেছে। কবিতার মাথাটা কেমন ঝিমঝিম করছিল। 8 বছর ধরে সে নার্সের চাকরি করেছে, এমনটা তার হওয়ার কথা নয়। তবু কী যে একটা হচ্ছে শরীরের ভেতর, অস্থির অস্থির লাগছে। সুষমা জিজ্ঞেস করলো, তোকে এরকম লাগছে কেন রে? কী হয়েছে তোর? শরীর খারাপ? কবিতা মুখে উত্তর দিতে পারল না, নিঃশব্দে মাথা নাড়ল শুধু। সুষমা কবিতার অনেক দিনের বন্ধু। আগের হাসপাতালে দুজনে একসঙ্গে কাজ করেছে। কবিতার সমস্ত কথাই জানে সুষমা। বলল, বুঝেছি, তুই ডক্টর ঘোষকে বলে বাড়ি চলে যা, আমি ম্যানেজ করে নিচ্ছি। কবিতা ইমার্জেন্সি রুমের বাইরে এসে দাঁড়ালো। ওহ, পেশেন্টটার দিকে কেন যে তাকালো কবিতা। চোখের সামনে একটাই ছবি ভেসে উঠছে বারবার, বড় বীভৎস ছবি। একটা থ্যাতলানো শরীর নির্বিকার শুয়ে আছে মর্গের টেবিলে। সেদিন ওভাবে দুর্দম গতিতে স্কুটার চালানোর কী দরকার ছিল সুপ্রতিমের? ওভাবে উন্মত্তের মতো মৃত্যুর দিকে ছুটে যাওয়াকে কি বলে? অবিমৃষ্যকারিতা, দায়িত্বজ্ঞানহীনতা, অপরিণামদর্শিতা, নাকি স্রেফ নিয়তি? রুমঝুমের কথাও একবারও ভাবল না সুপ্রতিম। সুষমা পিছনে এসে দাঁড়িয়েছে। কী রে, দাঁড়িয়ে রইলি যে, গেলি না ডক্টর ঘোষের কাছে? কবিতার গলা কেঁপে গেল। আমার ভয় করছে। কিসের ভয়? জানি না। ঠিক আছে, দাঁড়া, বলে সুষমা চলে গেল। ফিরে এসে হাসি মুখে বলল, যা, ডক্টর ঘোষ তোকে ছুটি দিয়ে দিয়েছেন। কোয়ার্টারে ফিরে মুখে চোখে ভালো করে জল দে আগে। কবিতা কৃতজ্ঞ চোখে বান্ধবীর দিকে তাকালো। কাছের লোকদের সহানুভূতি কুড়িয়ে কুড়িয়েই তো এখন তার বেঁচে থাকা। সুষমা বলল, তোকে একটা কথা বলবো? বল। 2 বছর তো হয়ে গেল, এখন কি ঘটনাটাকে মন থেকে মুছে ফেলা যায় না? মুছতে চাইলেই যদি মুছে ফেলা যেত। কবিতা ম্লান হাসল। ভুলেই তো গেছি রে, নাহলে ওই একরত্তি মেয়েটাকে নিয়ে বেঁচে থাকতে পারতাম। সুষমা হাত রাখলো কবিতার কাঁধে। রাগ যদি না করিস তো আরেকটা কথা বলি। কি? এখনো অনেক দিন তোকে বাঁচতে হবে, বহু সময় পড়ে আছে। নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা কর। কি ভাববো? জীবনটাকে নতুন করে স্টার্ট কর। স্টার্ট তো করেই আছে রে, দিব্যি গড়গড় চলছে। এটাকে মোটেই চলা বলে না। কি বলে তাহলে? থেমে থাকা। সুষমা কাঁধ থেকে হাতটা সরিয়ে নিল, ঠোঁট উল্টে বলল, দেখ, আমি কি বলতে চাইছি তুই খুব বুঝতে পারছিস। এখনও রুমঝুম ছোট আছে, ওর চোখে তেমন কিছু ঠেকবে না, মানিয়ে গুনিয়েও নিতে পারবে। বলতে বলতে গলাটা হঠাৎই নরম করেছে সুষমা। আমাদের সোসাইটি এখনও একা একটা মেয়েকে সুস্থভাবে বাঁচতে দেয় না রে। বাঁচতে যে সত্যিই দেয় না, কবিতা কি তা টের পাচ্ছে না? সুপ্রতিম মারা যাওয়ার পর থেকেই ঘাড়ের কাছে বিনবিন করছে অজস্র হিতাকাঙ্ক্ষীর দল। আহা কবিতা, তোমার কি কষ্ট। আহা কবিতা, তোমার কথা ভেবে রাতে আমার ঘুম হয় না। আহা কবিতা, চলো কোথাও বেরিয়ে আসি। বারাসাতের কোয়ার্টারে তো রাত দুপুরে টোকা পড়তে শুরু করেছিল দরজায়। সারা রাত মেয়ে কোলে কাটা হয়ে থাকতো কবিতা। ঝালুয়া জায়গাটা ঢের ভালো, এখানে শেয়াল কুকুরে উৎপাত নেই, তবে চিল শকুন উঠছে প্রচুর। যখন তখন ডানা মেলে
হাসপাতালের বড়বাবুটি নেমে আসছেন গায়ের কাছে, ফিসফিস করছেন। 50 বছরের বুড়ো পাখিটা স্নেহ দেখানোর ছল করে টুকটাক ছুঁয়ে নিচ্ছে কবিতাকে। শ্রাবণ মাসে ডক্টর রয় বউকে বাচ্চা হতে বাপের বাড়ি পাঠিয়ে দিল। তারপর রাত অবধি নিজের কোয়ার্টারে কবিতাকে ডেকে নিয়ে ডাক্তারের সে কি গল্পের বহর। এরপরও আছে রাত ডিউটি, ছোকরা ডাক্তার। তা এরা না হয় অনাত্মীয়। 29 বছরের আধা বেওয়ারিশ বিধবাটাকে নিয়ে এরা তো একটু ঘাটাঘাটি করতে চাইবেই, কিন্তু নিজের আত্মীয়রা? আপন মেজ জামাইবাবু 16 মাইল রাস্তা পেরিয়ে হঠাৎ সন্ধেবেলা চলে আসছে ঝালুয়ায়। কবিতার কোয়ার্টারে হাত পা ছড়িয়ে বসে যাচ্ছে। শতবার শোনা পারিবারিক যত ঘোট হাজারবার করে শুনিয়ে নিজেই নিজের রসবোধে হাসছে আর ঘড়ি দেখছে মাঝে মাঝে। এত রাত্রে বাসে করে ফেরাটা কি ঠিক হবে কবিতা? যদি পথে বাস খারাপ হয়ে যায়? আমি বরং আজ থেকেই যাই। কি ঘেন্না, কি ঘেন্না। বকুলটা আবার শোনে এসব কথা। কী ভাবে কে জানে। এসব চিলশকুনদের তাড়ানোর এক রাস্তা একটাই, বিয়ে। কবিতা জানে, তবে জানা আর কাজটা সেরে ফেলার মধ্যে দুস্তর ফারাক। ভাবতে গেলে কবিতার কান্না পায়। মাঝে মধ্যে চোখের পাতা এক হয় না। মাঝরাতে উঠে বসে থাকে বিছানায়। শরীর জুড়েও তখন কি যে এক জ্বালা পোড়া। পাশে ঘুমন্ত মেয়েটার কথাও মনে থাকে না তখন। ঝালুয়ার অন্ধকারে বেপরোয়া হাত পা ছুটতে থাকে কবিতা। অদৃশ্য এক সুপ্রতিমকে কিল, জল, লাথি, ঘুষি মেরে যেতে থাকে। সুপ্রতিমের কিছুই হয় না। সে এখন একজন সুখী মৃত মানুষ। চোয়াল কোষে সংকল্প করে বিনিদ্র কবিতা। ওই মানুষটাকে একটা কড়া শাস্তি দিতে হবে এবার। একটাই শাস্তি, বিয়ে। কবিতা আবার চুটিয়ে ঘর সংসার করবে আর অন্তরিক্ষ থেকে জ্বলে পুড়ে মরবে সুপ্রতিম। দিনের আলো ফুটলে সংকল্পটা টলে যায়। কেন যে টলে? আলো কি মানুষের সাহস কমিয়ে দেয়? না হলে মহিতোষকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছে কবিতা? মহিতোষ অবশ্য সোজাসুজি কিছু বলেনি কবিতাকে। লোকটা যেন কেমন ধারার। মন্দ তাকে বলা যায় না, বরং একটু বেশিই ভালো মানুষ। হাসপাতাল থেকে কোয়ার্টারে ফেরার পথে প্রকাণ্ড শিশু গাছটির নিচে দাঁড়িয়ে থাকে মহিতোষ প্রায় প্রতি বিকেলে। ঝালুয়ার দক্ষিণ কিনারে কাঠচেরাইয়ের কল আছে মহিতোষের। তারই কাজে তাকে নাকি রোজ আসতে হয় বাজার পাড়ায়। কবিতাকে দেখে সন্তপর্ণে এগিয়ে আসে মহিতোষ। আপনার ডিউটি শেষ হলো? মাথার শুভ্র আবরণী থেকে ক্লিপ খুলতে থাকে কবিতা। একটু বুঝি হাসেও। মহিতোষ খানিক চুপ করে থেকে বলে, ঝালুয়ায় আপনার ভালো লাগছে? কবিতা বিস্মিত হয়, অথবা বিস্ময়ের ভান করে। বলে, কেন লাগবে না? না, জায়গাটা তো তেমন কিছুই নেই। কে বলল নেই? থানা আছে, হাসপাতাল আছে, সিনেমা হল আছে, বাজার আছে, অত বড় একটা টিলাই দিঘি আছে, গাছপালা আছে। তা আছে, কিন্তু আপনার বারাসাতের মতো তো আর জমজমাট নয়। কে বলল আপনাকে আমার জমজমাট জায়গা ভালো লাগে? মুহূর্তে 40 বছরের মহিতোষের চোখ উজ্জ্বল হয়ে যায়। আপনার ভিড় ভালো লাগে না আপনার নির্জনতা ভালো লাগে? উত্তর দেয় না কবিতা। বুঝবে আবার একটু হাসে। এরপর মহিতোষ অনেকক্ষণ নীরব হয়ে যায়। শিশু গাছের নিচে একটা হাওয়া খেলে সেই সময়। তক্ষুনি আচমকা গাছের ডালে কিচমিচ করে ওঠে পাখিরা। তাদের ভাষা বড় স্পষ্ট শোনায় কবিতার কানে। তারা বলে, মহিতোষের বউ পালিয়েছে আজ থেকে 9 বছর আগে। বউটা ছিল কলকাতার মেয়ে। ঝালুয়ার নির্জনতায় এতটুকু মন বসেনি তার। মহিতোষ এখন একা, ভীষণ একা। কবিতা নরম গলায় প্রশ্ন করে, আপনার শরীরটা এখন কেমন? ভালো, বেশ ভালো। পেটের ব্যথা ট্যাথাগুলো আর আসে না তো? না, ঝালুয়া হাসপাতালে চিকিৎসার গুণ আছে। কবিতা আচমকায় প্রগল্ভ হয়ে ওঠে একটু। শুধু চিকিৎসারই গুণ আছে, সেবার নেই? কাঁচা পাকা উস্কো খুস্কো চুলের চৌকো মুখ ধুতি পরা গাট্টা গোট্টা মানুষটা বেশ লজ্জা পায়।
ডান হাত দিয়ে আড়াল করে বাঁ হাতটা। বাঁ হাতের 3টে আঙুল নেই মহিতোষের। নিজের হাতে কাঠচেরাই করতে গিয়ে যন্ত্র করাতে উড়ে গেছে। লাজুক মুখে বলে মহিতোষ, সেবাও তো চিকিৎসা নয় কি? খিদে টিদে হয় ঠিক মতন? হয়, কিন্তু বড় বেখাপ্পা সময় হয়। সকালে পেট পুড়ে খেলাম, 2 ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে গেল। আবার কোনো দিন কাজের চাপে খাওয়া হলো না, খিদেও পেল না। তবে খিদেটা যখন পায় বড় কষ্ট হয়। পাশেই তো আপনার বাড়ি, গিয়ে খেয়ে এলেই পারেন। বাড়ি? আবার নীরব হয়ে যায় মহিতোষ। আবার ওঠে হাওয়াটা। একটু ঘূর্ণির মতো ঘোরে মহিতোষ আর কবিতাকে ঘিরে। তবে পাখিরা তখন আর শব্দ করে না। বুঝি নির্জন নীরবতা বুকে নিয়ে ঝালুয়ার সেই শেষ প্রান্তে ফিরে যায় মহিতোষ। শিশু গাছের নিচে এসে কবিতা আজ থমকালো সামান্য। মহিতোষ আজ নেই। কি হলো মানুষটার? এসে ফিরে গেল? দুদণ্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে কবিতা আবার হাঁটা শুরু করলো। কোয়ার্টারে ফিরে দেখলো রুমঝুমের টিউটর এসে গেছে। বাইরের ঘরের চৌকিতে বসে পড়াচ্ছে রুমঝুমকে। ঝালুয়ার এই কোয়ার্টারটা খুব বড় নয়। 2টো মাত্র ছোট ছোট ঘর, ছোট বারান্দা, 1 ফালি খাওয়ার জায়গা, রান্নাঘর, বাথরুম। একটু জোরে কথা বললে এ ঘরের কথা ও ঘরে শোনা যায়। কবিতা গলা নামিয়ে বকুলকে প্রশ্ন করল, মাস্টারমশাইকে চা দিয়েছিস? বকুল আস্তে কথা বলার ধার ধারে না, চেঁচিয়ে উত্তর দিল, চিনি ছিল না, নিয়ে এলাম, এইবার দেব। আমাকেও দিস তবে। দুধ সাদা পোশাক ছেড়ে একটা ফিকে নীল শাড়ি পরল কবিতা। চুল খুলে ছড়িয়ে দিল পিঠে। পাখার নিচে মুখ তুলে দাঁড়িয়ে রইল কয়েক মিনিট। ও ঘরে রুমঝুম রাইমস পড়ছে। কলি ভেসে আসছে এ ঘরে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। ছেলেটা খুব যত্ন নিয়ে পড়ায় রুমঝুমকে। 24 বছরের ছেলে, মুখটা বড় মায়াবী। সামান্য 60 টাকা করে পায়, তার জন্য 7 দিনে আসে। ওই কটা টাকাতে এত মনোযোগ দিতে পারে কি করে? বাইরের ঘর ভেদ করে বারান্দায় এলো কবিতা। প্রান্তে বসে পা ঝুলিয়ে দিল সিঁড়িতে। রাত গাঢ় হতে শুরু করেছে ঝালুয়ার। কবিতা আধারে চোখ মেলল। পলকে ইমার্জেন্সিতে শুয়ে থাকা যুবকটির মুখ ভেসে উঠেছে চোখে। সঙ্গে সঙ্গে আরেকটা ক্ষতবিক্ষত মুখও, সুপ্রতিমের। লাশ কাটা ঘরে সুপ্রতিম শুয়ে আছে নির্বিকার। কবিতা দ্রুত দৃশ্যটাকে চোখ থেকে মুছে দিল। অন্ধকারে শিশু গাছটার দিকে তাকালো। দূরের গাছটা এখন নিরেট কালো, যেন তুলি দিয়ে আলকাতরা বুলিয়ে গেছে কোনো শয়তান। কবিতার বুকটা ডুব ডুব করে উঠল। মহিতোষ আজ এলো না কেন? ঝালুয়ায় আধার ঘন হলে তুলসীদাসী রামায়ণখানা নিয়ে বসে রামবিলাস। নিজের ঘরের মেঝেতে বাবু হয়ে সুর তুলে যায় এক টানা। একই জায়গা পড়ে যায় রোজ রোজ। একই জায়গা পড়ে যায় রোজ। হরধনু ভঙ্গ করে সীতাকে বিয়ে করেছেন রাম। জনক রাজার দেশ থেকে অযোধ্যায় ফিরছেন রামচন্দ্র, সঙ্গে তার সীতা মায়। লক্ষ্মী ঘরে ঢুকে একটুক্ষণ কান পেতে শুনল অংশটা। মুখে আঁচল চেপে ফিক করে হাসল। আপ কবি আগে নেই বাড়েঙ্গে ক্যা? রামবিলাস চোখ থেকে চশমা নামালো। বেশ কিছুকাল ধরে কাছের জিনিস ঝাপসা দেখছিল রামবিলাস। ঝালুয়ায় আসার পর মনোময় তাকে একটা চশমা পরিয়ে দিয়েছেন। 50 বছরের কপালে 2টো অতিরিক্ত ভাঁজ ফেলে রামবিলাস বলল, यही तक पढ़ने में अच्छा लगता है रे, इसके बाद मन नहीं करता। लक्ष्मी বলল, কেন? বাকি সবই তো দুঃখ ভরা কাহানি। এরপরই তো রামজিকে বাপ বনবাসে পাঠাবে, তারপর রাবণ, সীতা মায়াকে হরণ, যুদ্ধ, তারপর সীতাকে ত্যাগ। লক্ষ্মী লোটা থেকে ঢকঢক জল খেলো। কথাটা বিঁধল রামবিলাসকে, কিন্তু কিছু বলতে পারল না। লক্ষ্মী একদম বদলে গেছে। আগে কত দুবলি ছিল, ডারপুক ছিল,
ঝালুয়ায় আসার পর গায়ে গতরে অনেক ভারী হয়েছে, বাতও ফুটেছে। রামবিলাসের ভাবতে ভারী আশ্চর্য লাগে, জওয়ানিতে যে অওরত অত কালো কুষ্টি, 40 পেরোনো দেহে তার অত চেকনায় আসে কোত্থেকে? কালো বলে কালো, পুরো চটা ওঠা আবলুস কাটকা মাফিক ছিল লক্ষ্মী। বড়া বড়া দাঁত, ঢিপি ঢিপি কপাল। শাদির সময় একবার দেখে রাগে দুঃখে মুখ ফিরিয়ে নিয়েছিল রামবিলাস। ও বউ নিয়ে সে কিছুতে এক খাটিয়ায় শোবে না, সম্পর্কই রাখবে না বউয়ের সঙ্গে। বাপ বহুত দহেজ নিয়ে ওই বহু ঘরে এনেছে, বাপই বুঝুক ওই বহু নিয়ে কী করবে। যে কথা সেই কাজ। 20 বছরে হাট্টাকট্টা জোয়ান রামবিলাস তেজ দেখিয়ে ফিরে এলো কলকাতায়, আর কখনো দেশে যাবে না। মনোবাবুর বাড়িতে সে তখন পুরানা নকল। সেই 12 বছর বয়সে তাকে কাজে লেগে দিয়েছিল এক দেশওয়ালি চাচা। বাবু মাইজিও নিজের লড়কার মতো পেয়ার করে তাকে। তার কিসের চিন্তা? দেশ থেকে একটার পর একটা খত আসে, রামবিলাস জবাব দেয় না। মুলুক থেকে লোক এসে ঘরে যাওয়ার জন্য ঝোলাঝুলি করে, রামবিলাস তাদের ফিরিয়ে দেয়। শেষে 2 সাল পর বাপের অসুখের মিথ্যে টেলিগ্রাম পাঠিয়ে মুঙ্গেরে নিয়ে যাওয়া হলো রামবিলাসকে। সেবারই রামবিলাস দ্বিতীয় শাদী করে ফিরল। এবার বউ খুবসুরত হয়েছে, হাঁটা চলায় ছম্মকচল্লু ভাব। রামবিলাসের মেজাজ শরিফ হয়ে গেল। মনোময়ের বাড়িতেই কাজ করে, বছর বছর মুলুক যায়, মাহিনাভর থেকে আসে। রামবিলাসকে একে একে 8টা বালবাচলা দিল সরবতিয়া। রামবিলাস খেতি জমি বাড়ালো। রামবিলাসের বাল বাচ্চারা এখন সবাই শেয়ানা, লড়কিদের শাদি হয়ে গেছে। 1 লড়কা খেতি বাড়ি দেখে, 2 লড়কার জুট মিলে কাজ, আর 2 জন এখনও পড়াশুনো করছে। বছর 4 আগে হঠাৎ মারা গেল সরবতিয়া। দেশে তার ক্রিয়াকর্ম সারতে গিয়েছিল রামবিলাস, তখনই কে যেন খবরটা দিল তাকে, লক্ষ্মীর নাকি এখন খুব খারাপ হাল। ভাই ভাবিদের সংসারে ভাইসের মতো খাটতে হয়, নকরানির থেকে বুড়া দশা হয়েছে তার। শুনে কেমন চলকে গেল রামবিলাস। যে লক্ষ্মীকে 27 বছর একবারও মনে পড়েনি, তাকে দেখতে সোজা রকিবগঞ্জ চলে গেল। লক্ষ্মীর ভাইরা চোটপাট করতে এসেছিল, তাদের একটুও পাত্তা না দিয়ে লক্ষ্মীকে নিয়ে চলে এলো মুঙ্গের। রামবিলাস অপরাধী মুখে লক্ষ্মীকে বলল, তোকে আমি বহুত তাকলিফ দিয়েছি না রে? লক্ষ্মী জামা কাপড় ভাঁজ করছে, বলল, ভগবান আমার নসিবে যা লিখেছেন তাই হয়েছে, এ নিয়ে এখন আর দুঃখ করে কী লাভ? তাহলে সীতা মাইকে ত্যাগ করার কথা বললি কেন? লক্ষ্মীর মুখে ছায়া নামল। কিছু ভেবে বলিনি জি, মুখ থেকে বেরিয়ে গেছে। মনের কথাই তো ভুল করে জবানে এসে যায় রে লক্ষ্মী। লক্ষ্মী চুপ। রামবিলাস বলল, আমি দুঃখ দিয়েছি, আমার বেটারা দুঃখ দিয়েছে। মুঙ্গেরে তোকে 1 সালও টিকতে দেয়নি ওরা। তো কি আছে, ওরা তো আমারও বেটা। বেটা মাকে দুঃখ দিলে মাকে মন খারাপ করতে নেই। রামবিলাসের বুকটা কেমন গলে গলে যাচ্ছিল। রামায়ণ বন্ধ করে লক্ষ্মীর পাশে উঠে এলো। এই মেয়েকে 25 বছর ধরে পচিয়েছে সে। এই মেয়ের গোটা জওয়ানি কেটেছে শুধু মোষের পিঠ ডলে ডলে। রামবিলাসের গলা কেঁপে গেল। 2.5 বছর ধরে বহুবার বলা কথাটা আওড়ে ফেলল আবার। আমি খুনি, আমি পাপী, আমার সাজা হওয়া উচিত। লক্ষ্মীর চোখে কোনো সৌন্দর্য নেই, ভাষাও ফোটে না, তবুও কি একটা যেন ঝিলিক দিয়ে গেল। বলল, আপনাকে বারণ করেছি না, ও কথা একদম নয়। ঝালুয়ায় এসে আমি সব ভুলে গেছি। গলার কাঁপন এবার ছড়িয়ে যাচ্ছে দেহে। রামবিলাস মোটা মোটা আঙুলে লক্ষ্মীর কাঁধ খামচে ধরল। তুই ভুলেছিস? আমি কেন ভুলতে পারি না রে লক্ষ্মী? সোহাগের এই পূর্ব লক্ষণগুলো চেনা হয়ে গেছে লক্ষ্মীর। সে তড়িৎ গতিতে সরে গেল। অভিনেহি, বাবুকে খানা দিতে হবে। কলকাতা বাড়ির মতন দেয়াল ঘড়ি নেই এখানে। আউট হাউসের ঘরে তাই একটা টাইম পিস রেখেছে রামবিলাস, ঝালুয়াতেই কেনা। রামবিলাস টাইম পিসের দিকে চোখ রাখল।
বাবুর এখন খাওয়ার টাইম হয়নি, 9টা বাজতে এখনো 20 মিনিট বাকি। লক্ষ্মী ঘুরে তাকালো। বাবু এত টাইম মেপে খায় কেন? এ আর কি টাইম মাপা দেখছিস? কলকাতার বাড়িতে বাবুকে তো দেখিসনি, দেখলে বুঝতিস। 1 মিনিট টাইম ইধার উধার হতো না। 6টার সময় চা, 8টায় নাস্তা পানি, 12টায় দুপুরের খানা, 2টোয় ফল। ঝালুয়ায় এসে বাবু আর সে বাবু নেই, বহুত চেঞ্জ হয়েছে। ঘড়ি আর মানে কই, বাগিচা নিয়েই পড়ে আছে দিনভর। আউট হাউসের সামনেই মনোময়ের ফুলো বাগান, ঘরের আলো আঁধারকে তরল করে দিয়েছে অনেকটা। দিব্যি দেখা যাচ্ছে ফুলেদের, বাগান আলো করে ফুটে আছে বেল, মল্লিকা, গোলাপ। হালকা সুগন্ধ ভেসে আসছে লক্ষ্মীর ছোট্ট ঘরে। লক্ষ্মী বাগানের দিকে তাকিয়ে বলল, ফুল কখনো দাগা দেয় না, ফুল নিয়েই থাকা ভালো। বাবু ভালো আছে। তা আছে, রামবিলাসও বাগানে চোখ ফেলেছে। বাবুর তবিয়ত এখন অনেক ভালো। মায়েজির স্বর্গবাসের পর কী যে হাল হয়েছিল বাবুর, দিন বুখার, দিন খাসি। এখানে কখনো বিমারিতে পড়তে দেখেছিস বাবুকে? জিন্দা গুড়িয়াটাকে পেয়ে বাবু যেন আরও ভালো হয়ে গেছে। লক্ষ্মী অন্যমনস্কভাবে শুনছিল, কিংবা শুনছিল না। হঠাৎ রামবিলাসের কাছে ঘেঁষে এলো, এক বাত কাহু। ক্যা? দেশে ফেরার মতলব আপনি বিলকুল ছেড়ে দিন জি, কি হবে ফিরে? লক্ষ্মীকে কথাটা মাঝে মাঝে বলে রামবিলাস, কিন্তু নিজের মনে ঠিক যেন জোর পায় না। এতদিন ধরে সে দেশ ছাড়া, এখন দেশে পাকাপাকিভাবে গেলে আর কি সেখানে নিজেকে খাপ খাওয়ানো যাবে? মাটি একবার ছেড়ে এলে মাটিও পর হয়ে যায়। দেশে গিয়ে মাঝে মাঝে নিজের বাল বাচ্চাদেরই কেমন অচেনা অচেনা লাগতো রামবিলাসের। পড়শিরা যখন এসে দেশ গায়ের কথা বলতো, এ বাড়ি ও বাড়ির গল্প শোনাতো, কিছুই যেন তেমনভাবে মাথায় ঢুকতো না। আপনা মুলুকে খোলা হাওয়া শ্বাস নিতে গিয়েও কখনো কখনো কি অস্বস্তি। আবার যে ট্রেন থেকে হাওড়া স্টেশনে, শরীর মন বিলকুল চাঙ্গা। এই যে 2.5 বছর দেশে যায়নি রামবিলাস, তাতেই বিয়ে কি এমন মন খারাপ হয়েছে তার? তবু একেবারে লক্ষ্মীর পরামর্শ মানল না রামবিলাস। ক্ষীণ প্রতিবাদ জুড়ল, বলিস কি লক্ষ্মী, নিজের ঘরে নিজে ফিরবো না? আপনার ক্ষেত বাড়ি দেখবো, আপনার গাঁও মে মরবো। লক্ষ্মী ভুরু কুচকে দেখল রামবিলাসকে, বলল, এ আপনার দিল কি বাত নয় আমি জানি। দেশে গিয়ে আপনি খালি বাবুর কথা বলেন, বুড়ো বাবুকে ছেড়ে আপনি থাকতেই পারবেন না। রামবিলাস হেসে ফেলল। লক্ষ্মীকে যত বোকা ভাবে তত বোকা তো নয়। সত্যি বাবু তার দিমাগে ঢুকে গেছে। বাবু বেঁচে থাকতে সে যাবে কোথায়? হাসতে হাসতে রামবিলাস বলল, আমি কি আভি যাওয়ার কথা বলছি? বাবু বুড়ো হচ্ছে, বাবুর যদি কিছু হয়ে যায় তখন কি করব, কোথায় যাব? কেন? আমরা এই মাকান পাহারা দেব। এই মাকান বাবুর ছেলেরা থরি রাখবে? কলকাতায় অত বড় মাকান ছিল, সেখানেই কেউ থাকলো না, যে যার মতো আলাদা হয়ে গেল। বাবু মরে গেলে ছেলেরা এই মাকান জরুর বেচে দেবে। তো তো আবার কি, চলো মুসাফির আপনা ঘর। লক্ষ্মী আবার কি যেন ভাবল, বলল, এক কাম করেন তাহলে, আপনার তো কিছু রুপিয়া আছে, বাবুর কাছ থেকে কিছু উধার নিন, তারপর ঝালুয়াতে একটা ঘর তুলে বসে যায়। চাই তো এখানে একটা দোকানও খুলে দিতে পারেন। কথাটা এভাবে কখনো ভেবে দেখা হয়নি। রামবিলাস আগে মরলে লক্ষ্মীর কি গতি হবে? মুঙ্গেরও তো ঠাঁই নেই লক্ষ্মীর। রামবিলাস শব্দ করে হাসল, বুদ্ধিটা মন্দ দিসনি। লক্ষ্মী ট্যাচ্চা চোখে দেখছে রামবিলাসকে। আমি এই ঝালুয়াতেই মরবো, হ্যাঁ? রামবিলাস রসিকতা করল, এত পেয়ার হয়ে গেল ঝালুয়ার সঙ্গে? লক্ষ্মী ঘড়ির কাঁটার দিকে তাকালো, 9টা বাজছে। আর কথা নয়, এবার খানা দিতে যাবে বাবুকে। রামবিলাস পিছু ডাকল, কি বললি না যে ঝালুয়া কেন এত ভালো লাগলো?
লক্ষ্মী দরজার চৌকাঠে দাঁড়ালো একটু, চোখটা হঠাৎ বুজে ফেলে বলল, আবজো এই মুঝে মিলাজি। লক্ষ্মী কথাটা বলেই ছুটে চলে এসেছে। রামবিলাসের মন এক বিচিত্র পুলকে ভরে যাচ্ছিল। কথাটা বলার সময় কুৎসিত মেয়েটা কেমন এক পলকে সুন্দর হয়ে গেল, ঠিক যেন ম্যাজিক। একেই কি পেয়ার বলে? সর্বতিয়ার গর্ভে 8টা বালবাচ্চা হয়েছে রামবিলাসে। কই সর্বতীকে দেখে কখনো তো ঠিক এই অনুভূতি আসেনি মনে। ঝালুয়ার আকাশে এখন অনেক তারা, চাঁদ ওঠেনি বলে তারারা যেন আরও বেশি চমক মারছে। রামবিলাস একটা বিড়ি ধরিয়ে বাইরে এলো। অনেক রকম এতাল বেতাল চিন্তা ঘুরছিল তার মাথায়। 4 দিন পর মহালয়া, তারপর ঝালুয়া জুড়ে পুজোর বাজনা বাজবে। পুজোর পরে বাবুর ছেলেমেয়েরা আসবে বিজয়া করতে, প্রতিবারই আসে, 2-4 দিন থেকেও যায়। জোর হাল্লাগুল্লা চলে বাড়িতে। পুজোর আগে ঘরগুলো সব ভালো করে সাফ করতে হবে। পিছনের ঘর দুটো বহুদিন বন্ধ পড়ে আছে। লক্ষ্মীকে সঙ্গে নিয়ে কাল থেকেই নেমে পড়বে কাজে। কুয়োর কপিকলটার দড়ি ছিঁড়ে গেছে, জল তুলতে কষ্ট হচ্ছে বলে কাল বাজার থেকে মনে করে দড়ি কিনতে হবে। গাঁদার চারা লাগানোর জমিটাকে আরও বার নিড়েন দেওয়া দরকার। হঠাৎই একটা বেখাপ্পা ভাবনা ধেয়ে এলো রামবিলাসের মনে। লক্ষ্মীর একটা বাচ্চা হলে বেশ হয়। সর্বতিয়ার সঙ্গে তো চিরকাল দূর থেকেই সংসার করেছে। বাল বাচ্চা নিয়ে রামবিলাসের সেভাবে ঘর করা হলো কই? লক্ষ্মীর বাচ্চা খেলে বেড়াবে রামবিলাসের ঘরে, বসে বসে দেখবে বুড়ো রামবিলাস। খেলতে খেলতে বাচ্চাটা ছুটে আসবে রামবিলাসের কাছে, আধো আধো গলায় জিজ্ঞাসা করবে, ঝালুয়ায় তোমার এত পেয়ারা কেন বাবুজি? বড় রামবিলাস হাসবে মাথা নেড়ে, বলবে, আপ জো হি মুঝে মিলাজি। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।